বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাদারফোর্ডে পরমাণু মডেল সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে যে মডেল উপস্থাপন করেন তাই বোর পরমাণু মডেল। এই পরমাণু মডেলে রয়েছে কিছু প্রস্তাব এবং কিছু সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের প্রস্তাবসমূহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটি পরমাণুর ছবি দেখতে পাচ্ছি। এই পরমাণুতে এটি নিউক্লিয়াস এবং এই বৃত্তাকার যে পথগুলো রয়েছে সেগুলো কক্ষপথ এবং এই কক্ষপথেই ইলেকট্রনগুলো আবর্তন করে। এই কক্ষপথগুলোকেই শক্তিস্তর বলা হচ্ছে। এই শক্তিস্তরগুলো আমরা দেখতে পাচ্ছি এই নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তিস্তর তাকে এল শেল বলা হচ্ছে। তারপরের যে শেল সেটিকে এল, এম, এন এভাবে ক্রমান্বয়ে নামকরণ করা হয়েছে। তার মানে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তিস্তর বা কক্ষপথ সেটি কে, তারপরেরটি এল, তারপরটি এম, এন এভাবে নামকরণ করা হয়েছে। কে শেল কখন হচ্ছে? যখন এনের মান 1 হচ্ছে। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটি আমরা পরে আলোচনা করছি যে কোয়ান্টাম সংখ্যা কি। যখন এন সমান 1 তখন সেটিকে প্রথম শক্তিস্তর বলা হয়েছে, যেটি কে। এন সমান 2 তখন সেটিকে এল বলা হচ্ছে। এন সমান 3 তখন এম, এবং এন সমান 4 তখন সেটি এন শেল বা শক্তিস্তর বলা হচ্ছে। এখানে কে শেলের এনার্জি E1, এল শেলের এনার্জি E2 এবং এম শেলের এনার্জি E3 অ্যান্ড এন যে শেল রয়েছে সেটির এনার্জি E4। অর্থাৎ নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তিস্তরটি রয়েছে সেই শক্তিস্তরের শক্তি হচ্ছে সবচেয়ে কম। তারপরে শেলগুলোতে ক্রমান্বয়ে শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে আমরা কি বলবো যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তিস্তর আছে সেই শক্তিস্তরের শক্তি হচ্ছে সবচেয়ে কম। তারপরে যত শক্তিস্তরের সংখ্যা বাড়তে থাকে এনার্জি তত বেশি বাড়তে থাকে। এবার চলো আমরা দেখি শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবটি কিভাবে বলা হয়েছে এই মডেলে। এই প্রস্তাব অনুসারে পরমাণুতে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এসব কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এই কথাটা মনে রাখবে যে ইলেকট্রন যখন এই কক্ষপথে ঘুরবে বা শক্তিস্তরে ঘুরবে তখন সে শক্তি শোষণ বা বিকিরণ করবে না। এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বলা হয়। নিউক্লিয়াস হতে ক্রমাগত দূরবর্তী শক্তিস্তরসমূহকে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি শক্তিস্তর বলা হয়। প্রতিটি শক্তিস্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন। যে শক্তিস্তর নিউক্লিয়াস হতে যত দূরে অবস্থান করে তার শক্তি তত বেশি। অর্থাৎ 1 is less than 2, 2 is less than 3, etc. এটি ছিল বোর পরমাণু মডেল প্রস্তাবের প্রথম নাম্বার প্রস্তাব। দ্বিতীয় যে প্রস্তাবটি করা হয়েছে সেটি হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবে বলা হয়েছে পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে তার কৌণিক ভরবেগ সুনির্দিষ্ট এবং তা n/2 পাইয়ের সরল গুণিতক। অর্থাৎ কৌণিক ভরবেগ mvr = nh/2 এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, অর্থাৎ 9.1 × 10⁻³ kg
ভি হচ্ছে বৃত্তাকার পথে ইলেকট্রনের সরল রৈখিক গতিবেগ, আর হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যেটি 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এবার আমরা বলবো যে কৌণিক ভরবেগ mvr এই জিনিসটা আসলে কি। মনে করো একটি বস্তুকণা এ থেকে বি অবস্থানে গেছে এবং এ থেকে বি অবস্থানে যাওয়ার সময় সেটি এস দূরত্ব অতিক্রম করেছে। যদি এ থেকে বি অবস্থানে যাওয়ার সময় বস্তুকণা এস দূরত্ব অতিক্রম করে একক সময়ে অর্থাৎ s/t, তাহলে সেটিকে আমরা বলছি ভি। তাহলে বেগ হচ্ছে কোনো একটা বস্তুকণার বেগ বলতে তাহলে আমি কি বুঝবো? বেগ হচ্ছে একটা বস্তুকণা যখন এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাবে তখন সেটি যে যত পথ অতিক্রম করবে সেই যতটুকু তার সরণ ঘটেছে সেই সরণটা একক সময়ে যে সরণ আছে সেটিকে বলা হচ্ছে বেগ। অর্থাৎ বস্তুকণা একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, একটা সরল, যেদিকে যাক এদিকে যাক এদিকে যাক যেদিকে যাকটা একটা সরল পথে যাচ্ছে। কিন্তু যখন এই বস্তুকণাটাই ধরে নাও এটি একটি এই যে নীল বাটন, সেটা হচ্ছে একটি বস্তুকণা ধরে নাও। এই বস্তুকণাটি প্রথমে এ অবস্থানে ছিল, এখন এটি যদি বৃত্তাকার কক্ষপথে এভাবে ঘুরতে চায় এ অবস্থান থেকে জাস্ট এ অবস্থানে গেল, তখন আমি কি বলবো সে কতটা পথ অতিক্রম করেছে? আমি এটা কিভাবে মেজার করব? অর্থাৎ কোনো একটি বস্তুকণা যখন বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তখন সে যে পথ অতিক্রম করে সেটাকে আমরা কিভাবে মেজার করব? সেটাকে আমরা বলি এভাবে যে মনে করো এই বস্তুকণাটি এখানে এ অবস্থানে ছিল, যখন এটি এখানে গেল তখন এটি বি অবস্থানে, যেটিকে আমি এই ছবির সাহায্যে দেখিয়েছি যে বস্তুকণাটি এ অবস্থানে ছিল, এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে এবং মাঝখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে থিটা। এখন কৌণিক বেগকে আমরা কিভাবে বের করি? কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। এখন কৌণিক সরণ মানে হচ্ছে সেটা কতটা পথ অতিক্রম করেছে, সেটা হচ্ছে মাঝখানে সে কতটা কোণ উৎপন্ন করে দূরত্বটা অতিক্রম করেছে, কতটুকু কোণ উৎপন্ন করেছে। তাহলে সেই কোণটা আমরা খুব সহজেই মাপতে পারি, সে কোণটা হচ্ছে থিটা ডিভাইডেড বাই টি। তাহলে কৌণিক বেগ বলতে আমি কি বুঝবো? কৌণিক বেগ বলতে আমি বুঝবো যে একটি বস্তু যখন একটি বৃত্তাকার পথে কী করবে, এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাবে, তখন মাঝখানে তার যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা উৎপন্ন করবে একক সময়ে। সেই একক সময়ে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাই হচ্ছে তার কৌণিক বেগ। তাহলে এটা এবং এটার মধ্যে পার্থক্য কী কী? এই বেগ এবং কৌণিক বেগের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যখন একটা বস্তুকণা এক অবস্থান থেকে আরেক অবস্থানে সরল পথে চলবে, আর এখানে হচ্ছে সেই বস্তুকণাটাই যখন সরল পথে না চলে একটা বৃত্তাকার কক্ষপথে চলবে, তখন সেই যে বস্তুকণাটি আছে সেই বস্তুকণার কৌণিক ভরবেগটা আমরা এইভাবে হচ্ছে মেজার করব। এটি ছিল আমাদের সেই কৌণিক ভরবেগ। কৌণিক বেগটাকে আমি কীভাবে বেগ করব? তাহলে আমরা জানি যে ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। তৃতীয় যে প্রস্তাব সেটি হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ইলেকট্রন যখন, আমরা প্রথম প্রস্তাবে কি দেখলাম যে যখন ইলেকট্রন একটি এনার্জি লেভেলে বা শক্তি স্তরে ঘুরতে থাকবে তখন সেটি শক্তির শোষণ বা বিকিরণ কোনোটি করবে না। কিন্তু যখন
এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে, ধরে নিচ্ছি আমরা এই যে শক্তি স্তরটা দেখতে পাচ্ছি বা এনার্জি লেভেলটি দেখতে পাচ্ছি, এটি আমি মনে করছি ফার্স্ট এনার্জি লেভেল, আর এটাকে মনে করছি সেকেন্ড এনার্জি লেভেল। তাহলে এই ফার্স্ট এনার্জি লেভেলে যখন একটা ইলেকট্রন থাকবে বা ঘুরবে, আবর্তন করবে, তখন সেটি কী করবে? শক্তি শোষণ বা বিকিরণ করবে না। একইভাবে এই যে সেকেন্ড এনার্জি লেভেল, সেখানে যখন ইলেকট্রন থাকবে তখন সেও কিন্তু শক্তি শোষণ বা বিকিরণ করবে না। কিন্তু যখন একটা ইলেকট্রন একটি কক্ষপথ থেকে বা এনার্জি লেভেল থেকে অন্য একটি এনার্জি লেভেলে জাম্প করবে, তখন কি হবে? দেখো, এখানে ফার্স্ট এনার্জি লেভেলের এনার্জি বলা হয়েছে E1, আর সেকেন্ড এনার্জি লেভেলের এনার্জি বলা হয়েছে E2। যখন ফার্স্ট এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেলে যাবে ইলেকট্রনটি, তখন সে কী করবে? শক্তি শোষণ করবে নাকি বিকিরণ করবে? এটা আমরা কীভাবে বুঝবো? আমাদের ফার্স্ট যে শক্তিস্তর যে প্রস্তাবটি ছিল, সেই প্রস্তাবের শক্তিস্তর সম্পর্কিত যে প্রস্তাব ছিল, সে প্রস্তাবে কিন্তু প্রস্তাব থেকেই কিন্তু আমরা এর উত্তরটি পাবো। সে প্রস্তাবে কিন্তু বলা হয়েছিল যে নিউক্লিয়াসের যে কাছের শক্তিস্তর, সেটির শক্তি হবে সবচেয়ে কম, আর দ্বিতীয় শক্তিস্তর সেখানে শক্তি হবে বেশি, তারপরটা আরও বেশি, এইভাবে। তাহলে প্রথম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে যদি ইলেকট্রন যেতে চায়, তাহলে কি করতে হবে? তাকে শক্তি নিতে হবে, কারণ এখানে শক্তি হচ্ছে কম, এখানে বেশি। তাহলে আমি কম থেকে যদি বেশিতে যেতে চাই, তাহলে কি করতে হবে? আমার শক্তি শোষণ করতে হবে। ওকে, তাহলে আমি 1 থেকে 2-তে গেলে কি করতে হবে? এই যে যেটা এখানে দেখানো হয়েছে, 1 থেকে 2-তে গেলে কি হবে? আমার শক্তি শোষণ করা লাগবে, কারণ এখানে শক্তি কম, এখানে শক্তি বেশি। তাহলে কম শক্তির শক্তি স্তর থেকে বেশি শক্তির শক্তি স্তরে যখন ইলেকট্রন জাম্প করবে, তখন ইলেকট্রন কি করে? শক্তি শোষণ ঘটায়। এবং তার বিপরীতটি, যখন 2 থেকে 1-এ আসবে, অর্থাৎ বেশি শক্তির ইলেকট্রন কম শক্তি সম্পন্ন এনার্জি লেভেলে আসবে ইলেকট্রনটি, তখন কি করবে? এটি শক্তি ছেড়ে দিয়ে আসবে। হ্যাঁ, যেটা হচ্ছে বিকিরণ। ছেড়ে দেওয়ার মানে আমি বলবো বিকিরণ, এবং শোষণ তো শোষণই। তো ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তখন কি করবে? শক্তির বিকিরণ করবে। শক্তির বিকিরণ মিন্স হচ্ছে শক্তি ছেড়ে দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এটি ছিল আমাদের শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। এখন যে কথাটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে শক্তির শোষণ বা বিকিরণ, এটা কতটুকু হবে, কতটুকু শোষণ করবে বা কতটুকু বিকিরণ করবে, এই কথাটা খুব ভালো করে মনে রাখো। যে শক্তির শোষণ বা বিকিরণ, অর্থাৎ একটি ইলেকট্রন যখন এক স্তর থেকে অন্য স্তরে যাবে, তখন অবশ্যই সেই ইলেকট্রনটি দুই স্তরের পার্থক্যের সমপরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে দিয়ে আসবে। যেমন ধরো, ইলেকট্রন যখন এই মানে 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তর আসবে, তখন ইলেকট্রনটি কী করবে? তার এনার্জি ছিল E2, আসবে E1-এ, দ্যাট ইজ E2 মাইনাস E1। এই শক্তি স্তরটা সে হচ্ছে ছেড়ে দিয়ে তারপর আসবে। ঠিক একইভাবে যখন ইলেকট্রনটি 1 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে যাবে, তখন কি করবে? সে হচ্ছে 2 নম্বর 1 নম্বর থেকে 2 নম্বরে আসবে, তখন সে কী করবে? শক্তি শোষণ করে আসবে, যেহেতু তার শক্তি ছিল কম, এখন বেশি শক্তি স্তর আসতেছে। তার মানে হচ্ছে সে শক্তি শোষণ করে তারপর হচ্ছে 2 নম্বর শক্তি স্তর আসবে। এটি দেখানো হয়েছে এভাবে যে এই যে শক্তি স্তরের পার্থক্য, শক্তির যে পার্থক্য, সেই শক্তির পার্থক্যটা হবে E2 মাইনাস E1, এবং E2 মাইনাস E1 হচ্ছে H নিউ সমান, H হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো আমরা এই কথাগুলো একটু দেখি যে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবটি কিভাবে উপস্থাপন করা হয়েছে। ইলেকট্রন এক শক্তি স্তর হতে অন্য শক্তি স্তরে গমন করলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে গমন করলে শক্তির শোষণ, এবং উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে গমন করলে শক্তির বিকিরণ ঘটে। শক্তির এ শোষণ বা বিকিরণের পরিমাণ নিম্নরূপে দেখানো যায়। ডেল ই সমান হচ্ছে E2 মাইনাস E1 ইকুয়াল টু H নিউ। ডেল ই হলো দুটি শক্তি স্তর ইলেকট্রনের শক্তির পার্থক্য, H হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, যেটি 6.626 ইন্টু 10⁻⁻24 জুল সেকেন্ড, এবং নিউ হচ্ছে বিকিরিত তড়িৎচুম্বকীয় শক্তির রশ্মির ফ্রিকোয়েন্সি। আশা করছি শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবটিও
বুঝতে পেরেছো। এখানে কিন্তু মূল কথাই হচ্ছে যে এক স্তর থেকে অন্য স্তরে শক্তি যদি যায় তাহলে শক্তির ইলেকট্রনের যে শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে সেটি হচ্ছে এখানকার মূল কথা। এবার বোর মডেলের সীমাবদ্ধতা। বোর মডেলে মোট 3টি সীমাবদ্ধতা দেখানো হয়েছে। এখানে প্রথম যে সীমাবদ্ধতাটি রয়েছে সেটি হচ্ছে বোর মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা গেল, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। আমি এখানে একটি বর্ণালী দেখাচ্ছি। এটি একটি বর্ণালীর ছবি। তো গত টিউটোরিয়ালে বলেছি যে এই বর্ণালীগুলো নিয়ে আমাদের একটি স্পেশাল টিউটোরিয়াল করার ইচ্ছে আছে, করবো ইনশাল্লাহ। তো তখন এই বর্ণালী সম্পর্কে একটু ডিটেইল বলবো। এখানে শুধু এটা বলা চলে যে এই মুহূর্তে সেটি হচ্ছে বোর মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, এরকম একটা বর্ণালী হয় হাইড্রোজেন পরমাণুর জন্য, সেটা ব্যাখ্যা করা যায় বোর পরমাণু মডেল দিয়ে। কিন্তু অনেক ইলেকট্রন বিশিষ্ট, সে সোডিয়ামের জন্য বা মিথেনের জন্য বা এরকম অনেক যেগুলো থাকবে, অনেক ইলেকট্রন যে সমস্ত পরমাণু থাকবে বড় বড়, যেমন অ্যালুমিনিয়াম বা এই টাইপের যারা থাকবে তাদের জন্য ব্যাখ্যা করা যাবে না। 2 নাম্বার বলা হয়েছে, 2 নাম্বারে যে কথাটা বলা হয়েছে সেটার জন্য আমি আবার বর্ণালীটি একটু নিয়ে এলাম। তো বর্ণালীতে আমি তোমাদের একটা জায়গায় একটু ফোকাস করতে চাচ্ছি। এখানে দেখো যে 6 থেকে 6.5 ppm-এ আমরা এই যে ppm 6 থেকে 6.5-এ আমরা কিন্তু এখানে দুটো পিক দেখতে পাচ্ছি, দুটো লম্বা দাগ, দুটো পিক, দুটো পিক দেখতে পাচ্ছি। কিন্তু আমি যখন এটা এই স্পেকট্রামটাকে ভালোভাবে বিশ্লেষণ করছি, মানে হচ্ছে রেজোলিউশন বাড়িয়ে দিচ্ছি, তখন এই পিকটা আমি কেমন পাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। সেই একই জিনিস যখন এখানে দেখো এটা ছিল 6 থেকে 6.5-এ, আর এখানে এটা দেখো এই যে 6 থেকে 6.5-এ, সেই বড় বড় দুটো পিক আছে। বাট একটু ভালো করে খেয়াল করো, সেই এই একটা দাগের মধ্যে কিন্তু অনেকগুলো দাগ। এই যে দেখো 1 2 3, এখানে 3টা দাগ, এখানেও কিন্তু 1 2 দাগ। অর্থাৎ দেখা যাচ্ছে এই পিকের ভিতরে অ্যাকচুয়ালি আমি যদি ভালোভাবে বিশ্লেষণ করি এগুলোর ভিতর আরও বিভিন্ন পিক পাবো। অর্থাৎ ভিন্ন ভিন্ন পিপিএমে বা পারস্পর মেলানো আমরা ভিন্ন ভিন্ন পিক পাবো। অর্থাৎ কিনা এখানে মেইন কথা হচ্ছে যে আমাদের যে বর্ণালী থাকে সেই বর্ণালীকে আমি যদি ভালোভাবে বিশ্লেষণ করি, আমরা যদি ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে সেইগুলোর মধ্যে আরও লাইন বা রেখা দেখা যায়। এই কথাটি দেখো 2 নাম্বার যে সীমাবদ্ধতা রয়েছে সেখানে কেমন করে বলা হয়েছে, ইলেকট্রন এক শক্তি স্তর হতে অন্য শক্তি স্তরে গমনের ফলে বোর মডেল অনুসারে বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা। কিন্তু শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একক রেখাসমূহ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে সেটি কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত। বোর মডেল একক রেখাগুলোর সূক্ষ্ম রেখায় বিভক্তির কারণ ব্যাখ্যা করতে পারে না। যে প্রথমটিতে দেখেছিলে একক রেখা, পরবর্তী যে স্পেকট্রাম সেটাতে তোমরা কি দেখলে, সেটাতে দেখলে যে এই রেখাগুলো আসলে স্প্লিটিং হয়ে গেছে, মানে সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে গেছে। তো সেটাই হচ্ছে 2 নাম্বার যে সীমাবদ্ধতা রয়েছে সেটি ব্যাখ্যা করতে পারে না। 3 নাম্বার যে সীমাবদ্ধতা রয়েছে সেটি হচ্ছে বোর মডেল অনুসারে পরমাণুতে, এখানে আমি একটি তোমরা আজকে নতুন একটি নাম শুনবে, সেটি হচ্ছে হাইজেনবার্গ, একজন সায়েন্টিস্ট। এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র, একটি সূত্র আছে, আমি এগুলো পরবর্তী টিউটোরিয়ালে আলাপ করব। হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র, যেটিতে বলা হয়েছে যে একটি ইলেকট্রন একটি নির্দিষ্ট মুহূর্তে একটি ইলেকট্রনের যে অবস্থান ও ভরবেগ সেটি একসাথে নির্ণয় করা যায় না। অর্থাৎ একটা ইলেকট্রন যদি আমি নেই, সেই ইলেকট্রনের একটা নির্দিষ্ট মুহূর্তে, একটা সার্টেন টাইমে এটির অবস্থান ও ভরবেগ, মাইন্ডেড অবস্থান এবং ভরবেগ, এই দুটা আমি একসাথে কি করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। এটা হচ্ছে অসম্ভব। এটা কে বলছেন? এটি বলছেন হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গ।
এবং হাইজেনবার্গের এই নীতিটাকে বলা হচ্ছে অনিশ্চয়তা সূত্র। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র আমাদের কি বলছে যে একটি নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা সম্ভব না, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট সময় তার অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যাবে এবং এটি খুব সহজ।